আমি শেখ আহমেদ তাসলিম হোসেন, বর্তমানে কর্মরত আছি কক্সবাজার জেলা কারাগারে কাউন্সিলর হিসেবে। আমার সাথে আছেন চন্দ্রাপুর বিকাশ আপা, এখানে মেট্রন হিসেবে আছেন, 40তম বিশেষ কর্মকর্তা হিসেবে এখানে জয়েন করেন। তো আমি আর আপা দুজন মিলে গতকালকে ক্লাসে রিকেপ করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা নোট করে নেবেন। আমাদের প্রেজেন্টেশন শেষে হচ্ছে আমরা সেই প্রশ্নগুলো আমাদেরকে করবেন, আমরা উত্তর দিব। প্রথমে হচ্ছে আমাদেরকে গতকালকে ক্লাসে মাসুদ স্যার ক্লাস নিয়েছিলেন, তো আমাদেরকে দুটো এক্সারসাইজ করিয়েছিলেন। প্রথমত হচ্ছে প্ল্যানিং ফর চেঞ্জ, আমরা নিজেকে চেঞ্জ করার জন্য কি কি প্ল্যান করতে পারি। এখানে আমাদের কিছু প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটা ছিল যে নিজের যত্নের জন্য যে ধরনের বিষয় আমার সবথেকে বেশি প্রয়োজন সেটা আমরা কি করতে পারি নিজের প্রয়োজনের জন্য। তা আমি লিখেছিলাম যে সেলফ কেয়ার, স্ট্রেস ম্যানেজমেন্ট, এটা আমার নিজের সবথেকে বেশি প্রয়োজন। সেলফ কেয়ারের মধ্যে অনেক কিছু আসতে পারে, যেমন আমি নিজের মাইন্ডটা ফ্রেশ করার জন্য যে কোনো কিছু করতে পারি, আমার পছন্দের কাজ করতে পারি বা আমার পছন্দের খাবার খেতে পারি, অথবা আমি যে কোনো একটা জায়গায় নিজেকে সময় দিতে পারি, একান্ত একা থেকে শুধু নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারি। তো সেলফ কেয়ারের মধ্যে অনেক কিছুই আসবে। আর স্ট্রেস ম্যানেজমেন্ট, আমরা সবাই যেহেতু কর্মক্ষেত্রে আছি, স্ট্রেসটা আমাদের উপর কিরকম যায় আমরা সবাই মোটামুটি জানি। তো স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে, তাইলে আমরা নিজে আমাদের মেন্টাল হেলথটাকে ভালো রাখতে পারবো। তারপরে প্রশ্নটা ছিল আমি যে নির্দিষ্ট পরিবর্তনগুলো চাই, একদম স্পেসিফিক আমি কোন পরিবর্তনটা চাই। আমি হচ্ছে লিখেছিলাম সেলফ কেয়ার, কারণ এইটা যদি আমি রেগুলার করি বা এটা যদি আমি ডেইলি লাইফে অ্যাড করি তাহলে আমি মানসিকভাবে ভালো থাকবো। আর মানসিকভাবে যদি আমি ভালো থাকি, আমি যে কোনো কাজ করা আমার জন্য কোনো অসুবিধা হবে না। আমার বর্তমান প্রস্তুতিতে আমি লিখেছিলাম, আমি স্কোর দিয়েছিলাম 5। এরপরের প্রশ্নটা ছিল যে প্রথম ধাপে কি করতে পারি আমরা। প্রথম ধাপে আমরা প্ল্যানিং করতে পারি, কারণ প্ল্যান ছাড়া আমরা কিন্তু কোনো কাজ করতে পারবো না। আমরা যেটাই করি আমাদের আগে প্ল্যান করতে হবে, তাইলে আমরা সেই কাজটা ঠিকমতো করতে পারবো। আর আমার পরিকল্পনায় বাধা হতে পারে মোটিভেশন। আমি এটা লিখেছিলাম যে মোটিভেশনটা বাধা হইতে পারে, কারণ আমার যদি মোটিভেশন না থাকে তাহলে আমি কিন্তু কাজ করার আগ্রহটা পাবো না। আর এই দুর্বলতা অতিক্রম করতে গেলে আমাদের কি করতে হবে, আমার হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আমি যে কাজটাই করি এটার মধ্যে একটা ধারাবাহিকতা থাকতে হবে এবং আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেই কাজটা করতে হবে। উদাহরণস্বরূপ আমি যদি সেলফ কেয়ারটাকে আমি ডেইলি লাইফে অ্যাড করি, কোনো একটা কারণে আমি 2-3 দিন সেটা কন্টিনিউ করলাম না, 1 সপ্তাহ 2 সপ্তাহ করলাম, তারপরে 2-3 দিন কন্টিনিউ করলাম না, দেখা যাবে এরপরে আমার সেই কাজটা করতে ইচ্ছা করবে না বা আগের মতো সেই মোটিভেশনটা আসবে না। তো আমরা যদি ধারাবাহিকতাটা রক্ষা করতে পারি তাহলে আমাদের মোটিভেশনও থাকবে, তাহলে আমরা যে কোনো কাজ ইজিলি করতে পারবো। তারপরে প্র্যাকটিসটা ছিল ডেভেলপিং প্র্যাকটিস ইন্টিগ্রেশন প্ল্যান, যা আমরা এই প্রশিক্ষণে যে আসলাম এরপর আমরা কি কি প্ল্যান করতে পারি। প্রথম প্রশ্নটা ছিল যে প্রশিক্ষণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা ভুলতে চাই না। আমি লিখেছিলাম ক্রাইসিস ম্যানেজমেন্ট। ক্রাইসিস ম্যানেজমেন্টের মধ্যে আমরা অনেক কিছু শিখেছি। তো আমরা নিজেরা যদি ক্রাইসিসে পড়ি তাহলে আমরা কি করতে পারি, বা আমাদের সামনে যখন কোনো পেশেন্ট আসবে সে যদি ক্রাইসিস ম্যানেজমেন্টে পড়ে তার কি কি পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি, কোন বিষয়গুলোতে হচ্ছে ক্রাইসিস হতে পারে, এভরিথিং সবকিছু কিন্তু আমরা এই ট্রেনিং এ জেনেছি এবং এটা আমরা কখনোই ভুলতে চাই না। আমি ব্যক্তিগতভাবে এটা কখনোই ভুলতে চাই না, কারণ এটা যদি আমি ভুলে যাই তাহলে কিন্তু আমি আমার প্রফেশনাল লাইফে খুব প্রবলেম হবে। আমি যা পরের প্রশ্নটা ছিল আমি যা শিখেছি তার ভিত্তিতে আমার কাজে যে পরিবর্তনটা আনতে চাই। আমার কাজে পরিবর্তনটা আনতে চাই হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট মোকাবেলার জন্য আমার হচ্ছে প্ল্যানিং করতে পারি এবং এটা আমি আমার সকল যে স্টাফ আছে তাদেরকে এটা বুঝাতে পারি, কারণ আমি একা কিন্তু সেটা পদক্ষেপ নিতে পারবো না। আমার সাপোর্টিং স্টাফদেরও সেই পদক্ষেপ নিতে হবে এবং সেই অনুযায়ী আমাকে সহযোগিতা করতে হবে। আমার পরিকল্পনায় বাধা কি হতে পারে? বাধা হইতে পারে যে সকল স্টাফ এটাতে আগ্রহী নাও হইতে পারে বা এটাতে তেমন একটা গুরুত্ব নাও দিতে পারে। সে এটা সম্পর্কে না জানলে সে কিন্তু এটাকে গুরুত্ব দিবে না। তো এটা হচ্ছে আমার জন্য বাধা হতে পারে।
বাধা কাটায় ওঠার জন্য আমি কি করতে পারি, সকল স্টাফদের আমি একটা ট্রেনিং দিতে পারি এটার উপরে। এছাড়াও হচ্ছে আমি এডি অ্যানালাইসিসের মাধ্যমে তাকে সবকিছু বুঝাতে পারি। এডি অ্যানালাইসিস হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অ্যানালাইসিস। আমি প্রত্যেকটা বিষয় সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি যে এইটা পদক্ষেপ গ্রহণ করলে আমি কি কি সুবিধা পাবো, কি কি অসুবিধা পাবো। এইভাবে সুন্দর করে যখন আমি তাকে বোঝাবো তাহলে সে বুঝতে পারবে এবং হয়তো সে আগ্রহী হবে এবং আমাকে আমার কাজ করতে সাহায্য করতে পারে। এরপর হচ্ছে আমরা কারিকুলাম 7-এর পোস্ট টেস্ট এক্সাম দিয়েছি, তারপরে আমরা ব্রেকে গিয়েছি, ব্রেকের পরে আমরা হচ্ছে কারিকুলাম 8-এর প্রি টেস্ট এক্সাম দিয়েছি। প্রি টেস্টের পরে আমাদের ক্লাস শুরু হয়েছিল, সাফায়াত স্যার আমাদের ক্লাস নিয়েছিলেন। তো আমাদের কারিকুলাম 8-এর যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ইথিক্স অফ এডিকশন প্রফেশনাল। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে ইথিক্সটা যদি আমরা না মানি তাহলে কিন্তু আমাদের খুব সমস্যা হবে। আমাদের প্রফেশনাল ক্ষেত্রে ইথিক্সটা মানতে হবে। ইথিক্সের সংজ্ঞা যদি আমি বলি যে মানুষ সজ্ঞানে এমন কিছু কাজ করবে যেটা তার আত্মমূল্যায়ন এবং সচেতনতার প্রক্রিয়াকে প্রভাবিত করবে, এবং এই কাজের ভিত্তিটা হবে আইন, ব্যক্তিগত বিশ্বাস এবং ধর্ম। আরো সুন্দর করে যদি বলি যে মৌলিক বিশ্বাস, মূল্যবোধ এবং বিকাশগত বয়স, এই তিনটার সমন্বয় হচ্ছে ইথিক্স। মৌলিক বিশ্বাসটা কি, আমাদের ব্যক্তিগত কিছু বিশ্বাস থাকে যেটা আমাদের পরিবার থেকে আসে বা সমাজ থেকে আসে বা প্রতিষ্ঠান থেকে আসে। প্রত্যেকটা মানুষের কিন্তু ব্যক্তিগত কিছু বিশ্বাস থাকে। আর মূল্যবোধ হচ্ছে এই যে আমাদের যে বিশ্বাসটা পারিবারিক, সামাজিক, তারপরে হচ্ছে প্রাতিষ্ঠানিক বা আদার্স যত বিশ্বাস করে সবগুলো সমন্বয়ে কিন্তু মূল্যবোধটা তৈরি হয়। আর বিকাশগত বয়স, এটা আমরা সাইকোলজিস্ট যারা আছি সবাই জানি যে প্রত্যেকটা বয়সের এক একটা স্টেজ আছে, ওই স্টেজে মানুষদের এক এক রকম হচ্ছে ধারণা থাকে। যেমন এরিকসনের আমরা থিওরি পড়েছি, এরিকসনের থিওরি পড়েছি, ফ্রয়েডের থিওরি পড়েছি, কোহলারের থিওরি পড়েছি, অনেকগুলো থিওরি আমরা পড়ে এসেছি। এরপর আমাদের যেটা আলোচনা করা হয়েছে যে মেনি প্রফেশনাল অর্গানাইজেশন হ্যাভ কোড অফ ইথিক্স, যে বিভিন্ন ধরনের পেশার কিছু কোড অফ ইথিক্স আছে, যেমন ফ্যামিলি কাউন্সিলিং, সোশ্যাল ওয়ার্ক, ল, সাইকিয়াট্রি, হেলথ কেয়ার, সাবস্টেন্স ইউজ প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট। এসব ক্ষেত্রে ইথিক্সটা কিন্তু আমাদের খুব ফলো করতে হয়। ইথিক্স এগুলোতে অবশ্যই থাকবে। তো আমার প্রেজেন্টেশনটা এই পর্যন্তই ছিল। এর পরের আলোচনাটা পূর্বী আপা দিবে, আমি ওনার কাছে হ্যান্ড ওভার করছি।